আবারও পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠল খোদ কলকাতার বুকে। মদ্যপ অবস্থায় পুলিশের গাড়ি চড়ে সিভিক ভলেন্টিয়ারের গার্ডরেলে ধাক্কা দেওয়া নিয়ে এই প্রশ্নের শুরু, এই অশান্তির শুরু কিভাবে হলো, কি কেন ঘটলো, সেটা নিয়ে আপনাদের সামনে আমি আসছি। গতকাল অর্থাৎ 30-31 তারিখ রাতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির স্টুডেন্টদের দ্বারা পরিচালিত একটি প্রতিবাদী মিছিল অর্থাৎ রাত জাগো কর্মসূচি তারা সংগঠিত করছিলেন। এটা শুরু হয়েছিল রাত 11টা থেকে এবং তাদের কর্মকাণ্ড গভীর রাত ধরে, সারা রাত ধরেই প্রায় চলছিল। এবং যখন রাত 3:30 বাজে তখন দেখা যায় যে একজন সিভিল ভলেন্টিয়ার পুলিশের গাড়ি করে এসে তাদের কর্মসূচির পাশে রাখা যেসব গার্ডরেল ছিল সেখানে এসে জোরে ধাক্কা মারে এবং তারা সেই আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে সেই সিভিল ভলেন্টিয়ারকে ঘিরে ফেলে এবং প্রশ্ন করে কেন এই ধাক্কা, কিসের জন্য, গার্ডরেল রয়েছে তবু সে কেন দেখতে পায়নি, কেন ধাক্কা দিল, ওখানে তো সব মহিলারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, তবু কেন এই ধরনের সিচুয়েশন তৈরি হলো। আচ্ছা, এই প্রশ্ন যখন চলছিল, কথা কাটাকাটি যখন হচ্ছিল, ওখানকার স্টুডেন্টদের কাছ থেকে আমরা এটাও জানতে পেরেছি যে সেই সিভিল ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ছিলেন, অর্থাৎ তার মধ্যে কোনো কন্ট্রোলিং পাওয়ারই ছিল না এবং সেই কারণেই হয়তো ওই গার্ডরেলে তার গাড়ি নিয়ে ধাক্কা মারা, কে বলতে পারে। কিন্তু সমস্ত সিভিল ভলেন্টিয়ারই কি মদ্যপ, প্রশ্নটা আপনার মনে আসে না? সেই একজন সিভিল ভলেন্টিয়ার যে কিনা আরজিকর কাণ্ডের সঙ্গে যুক্ত, এই আরেকজন সিভিল ভলেন্টিয়ার যে কিনা পুলিশের গাড়িতে যাতায়াত করছেন, অথচ তিনি মদ্যপ এবং তিনি আবার সেই একটা অ্যাক্সিডেন্টমূলক কাজ করলেন, অর্থাৎ গার্ড রেলে ধাক্কা মারলেন। তাহলে প্রশ্নটা তো এখানেই যে আমরা কোন শহরে বাস করছি, কোন সমাজে বাস করছি এবং আমাদের যারা রক্ষক তারা কি ধরনের সংস্কৃতি আমাদের সামনে নিয়ে আসছেন বা তাদের পরিচিতি কিভাবে আমাদের সামনে রাখছেন। আচ্ছা, এই মতবিরোধ বা বচসা যাই বলুন না কেন চলার সঙ্গে সঙ্গে ওই সিভিল ভলেন্টিয়ারটি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু অবশ্য করে ওখানে উপস্থিত স্টুডেন্টরা, মহিলা স্টুডেন্টরা কোনোভাবেই তাকে ছাড়তে রাজি হননি। কেন? কারণ কতবার তারা ক্ষমা করবেন, তাদের প্রশ্নের মাধ্যমে উঠে এসছে বারবার ক্ষমা, বারবার ক্ষমা। এই ক্ষমা করে করেই আজকের এই সিচুয়েশান তৈরি হয়েছে। আমরা মহিলারা, আমরা বলতে গেলে মহিলা, পুরুষ, বাচ্চা, বুড়ো কেউ আজকে আমরা সুরক্ষিত নই। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আমরা আমাদের নিরাপত্তার অভাবে ভুগছি। আচ্ছা, এই কথাবার্তা চলাকালীনই ওই সময় ওই স্টুডেন্ট এবং ভলেন্টিয়ারের সামনে এসে উপস্থিত হন একজন পুলিশের সার্জেন্ট। তিনি এসে অবস্থাটা নিজে টেক ওভার করতে চেয়েছিলেন, কিন্তু আশ্চর্যস্বরূপ ওনার গায়েও মদের গন্ধ পাওয়া গেছিল, অর্থাৎ উনিও খানিকটা মদ্যপ অবস্থায় ছিল। এটা স্টুডেন্টদেরই বক্তব্যের মধ্য থেকে আমরা জানতে পারছি। তাহলে বুঝতে পারছেন, গভীর রাত্রে যদি পুলিশ প্রশাসনই মদ্যপ অবস্থায় নেশা করে রাস্তায় প্রোটেকশান দিতে বেরোন, তাহলে আমরা কাদের কাছে প্রোটেকশান চাইব বা আমরা অ্যাকচুয়ালি নিরাপদ তো? এই প্রশ্নগুলো তো আমাদের মনে এখন অহরহ ঘুরপাক করবে। নাকি আমরা কোনো সময় কোনো কাজে বা এমার্জেন্সি কাজ হলেও রাত্রে বেরোবার কথা ভাবলে ভাববো না, থাক, দরকার নেই? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ক্রমশ আমাদের সবার মনের মধ্যেই ভিড় করছে। তো সেই ট্রাফিক পুলিশটি কি করলেন? তাই যখন ট্রাফিক পুলিশকে সিভিল ভলেন্টিয়ারের এগেনস্টে অভিযোগ জানাচ্ছিল, তিনি তখন বলেছিলেন যে যেতে দিন। আমরা কিন্তু শুনতে পেয়েছি, কারণ এগুলোর ভিডিও রেকর্ডিং আমাদের সামনে চলে এসেছিল, কিন্তু কেউই তাকে ছাড়তে রাজি হয়নি। তো সেই অবস্থার গুরুত্ব বুঝে সার্জেন্টটি বলেছিলেন যে গার্ডরেলের বাইরে গিয়ে গাড়ি থেকে নামিয়ে ব্যাপারটা উনি দেখছেন সিভিল ভলেন্টিয়ারের, কিন্তু গার্ডরেল সরিয়ে যখন মানে স্টুডেন্টদের সরিয়ে ফাঁকা করে উনি একরকম বলা যেতে পারে যে সিভিক ভলেন্টিয়ারকে উনি পাস করিয়ে দেওয়ার জন্যই এই ট্যাকটিক্সটা বা ট্রিক্সটা খেলেছিলেন। দেখা গেল উনি ভিড় সরিয়ে ওকে একরকম গাড়িতে চলে যেতে
সাহায্য করলেন। ফলে কি হলো, ওখানকার থাকা স্টুডেন্টরা যারা ছিলেন তারা অবশ্যই ক্ষোভ উগরে দিলেন ওই সার্জেন্ট পুলিশের এগেনস্টে, এবং তাকে ঘিরে তারা বিক্ষোভ চালাতে শুরু করলেন, এবং সেই বিক্ষোভ পরদিন সকাল অবধিও চলতে থাকলো, এবং এই বিক্ষোভ একটা চরম পরিস্থিতির সৃষ্টি করলো ওই অঞ্চলে থাকা সমস্ত জনগণের মধ্যে। তারাও এই আন্দোলনে প্রতিবাদী মিছিলে তারা সামিল হলেন এবং স্টুডেন্টদের পাশে গিয়ে দাঁড়ালেন, এবং একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতির সৃষ্টি হলো। কারণ স্টুডেন্টদের দাবি ছিল যে এই ট্রাফিক পুলিশের এগেনস্টে যে কিনা এই সিভিক ভলেন্টিয়ারকে পাস করে দিলেন তার এগেনস্টেও স্টেপ নিতে হবে, এবং সেই সিভিল ভলেন্টিয়ারকেও তাদের সামনে নিয়ে আসতে হবে, এটাই ছিল দাবি। পরে দেখা গেল যে নানান কথাবার্তা, নানান বিতণ্ডার পর যখন পুলিশ প্রশাসন দেখলো যে অবস্থা প্রায় তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন তারা সেই সিভিক ভলেন্টিয়ারকে নিজেদের কাস্টাডিতে নিল, কিন্তু কোনোভাবেই স্টুডেন্টের সামনে নিয়ে আসলো না। এটাও স্টুডেন্টদের বিক্ষোভ থেকে আমরা জানতে পেরেছি। এবং যে সার্জেন্ট পুলিশকে তারা ঘিরে বিক্ষোভ জানাচ্ছিল এবং তাকে বলা যেতে পারে আটকেই রেখেছিল, সেই তারকেশ্বর পুরীর এগেনস্টেও এফআইআর দর্জ করা হয়েছে। এবং আরবিইউ এর স্টুডেন্টের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে একটা মাস পিটিশন অবশ্য করেই জমা দেওয়া হবে কোর্টে। সিভিক ভলেন্টিয়ার যে মদ্যপ অবস্থায় পুলিশের গাড়ি চালাচ্ছিল এবং যে ট্রাফিক পুলিশ তার গায়েও যে মদের গন্ধ পাওয়া গেছিল, এই দুজনের এগেনস্টেই যাতে পুলিশ তাদের সঠিক স্টেপ নেয় এবং তাদের যথাযথ শাস্তি দেয়, সেটাই হচ্ছে আরবিইউ এর স্টুডেন্টদের দাবি। এবার এদের মধ্যে থাকা কয়েকজন স্টুডেন্ট প্রশ্ন করেইছে যে একজন সিভিক ভলেন্টিয়ার যে কিনা পুলিশের গাড়ি করে যায়, তাকে যখন আরেকজন পুলিশ পাস করিয়ে দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করে, এবং সেটার এগেনস্টে যখন তারা দাবি জানায় যে সেই সিভিক ভলেন্টিয়ারকে আবার তাদের মধ্যে নিয়ে আসা হোক, তখন তাকে বাঁচাবার জন্য টোটাল পুলিশ সিস্টেম অর্থাৎ বড় বড় নেতা, পুলিশের বড় বড় অফিসাররা কেন এতটা তৎপর হয়ে পড়ছে, কি লুকোতে চাইছে, কেন তারা একজন সিভিল ভলেন্টিয়ারকে বাঁচাতে এতটাই সচেষ্ট হয়ে উঠছে। আরবিইউ এর স্টুডেন্টরা এই পুলিশ সার্জেন্টকে একটাই প্রশ্ন করেছিলেন যে আপনি কিভাবে এই মদ্যপ সিভিল ভলেন্টিয়ারকে ছেড়ে দিতে পারলেন। আপনারা তো মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ড্রাইভারকে ধরেন, তাদের গ্রেপ্তার করেন, গাড়ি সিজ করেন, বা নেশা করে গাড়ি চালাতে বারণ করেন, তাহলে আপনি কি করে এই কাজটা করতে পারলেন? এই প্রশ্নের উত্তরে সার্জেন্ট কোনো উত্তরই দিতে পারেননি, কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না। কারণ সে তখন শুধু ওই পুলিশের গাড়িতে থাকা সিভিল ভলেন্টিয়ারকে বাঁচানোর কথাই ভাবছিলেন। আমার সেটাই মনে হচ্ছে। একজন সিভিল ভলেন্টিয়ারকে বাঁচাতে বড় বড় পুলিশ অফিসাররা নেমে পড়ছেন, কোনো অবস্থাতেই সেই ভলেন্টিয়ারকে স্টুডেন্টদের সামনে নিয়ে আসা সম্ভব হচ্ছে না তাদের। তাহলে কিসের ভয় পাচ্ছেন তারা, কেন এত ভীত হয়ে রয়েছেন? এই প্রশ্ন তো পড়ুয়াদের মনে একটা প্রশ্নের উদয় করেছে যে কেন, কিসের জন্য এই সিভিল ভলেন্টিয়ারদের বাঁচাবার জন্য পুলিশ প্রশাসন এতটা তৎপর হয়ে পড়ছে। মদ্যপ সিভিল ভলেন্টিয়ারের প্রতি পুলিশের অসম্ভব ভালোবাসা প্রকাশ পাচ্ছে এই ঘটনাগুলো দেখে আমরা বলতেই পারি। এই যে পরপর দুটো ঘটনা আমরা দেখলাম, একটা হচ্ছে আরজিকর কাণ্ডের তিলোত্তমা কাণ্ড, এবং এই যে আরবিইউ স্টুডেন্টদের মদ্যপ সিভিল ভলেন্টিয়ারের গার্ডরেলে ধাক্কা, একটা অতীব সাংঘাতিক ঘটনা। একটা সামান্য ঘটনা হিসেবে যদি বা আপনারা ধরেন, কোনো ঘটনাই আমাদের কাছে সামান্য নয়, প্রতিটা ঘটনার গুরুত্ব অনেক। কারণ এই দুটো ক্ষেত্রেই সিভিল ভলেন্টিয়ার ছিল, এবং এই দুটো ক্ষেত্রেই সিভিল ভলেন্টিয়াররা মদ্যপ অবস্থায় ছিল, এবং এই দুটো ঘটনাই ঘটেছে কলকাতায় গভীর রাতে। অর্থাৎ এর থেকে আমরা এটাই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে রাত বাড়লেই সমস্ত পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল ভলেন্টিয়াররা যারা রাতে কর্মরত থাকেন তারা কি প্রত্যেকেই নেশা করেন? কারণ নেশা করাই কি তাদের মানে অধিকারের মধ্যে পড়ে, না তাদের অভ্যাসের মধ্যে পড়ে? এটা জানতে ইচ্ছে করে, কারণ তারা তো কর্মরত থাকে। তাহলে তারা কি করে নেশাগ্রস্ত অবস্থায় ডিউটিতে কর্ম করে? প্রশ্ন তো আসে নাকি? কারণ মানুষ আমরা জানি অ্যাকচুয়ালি মানুষ না, যারা অমানুষ, তারা একমাত্র তাদের অমানসিক কাজকর্ম চালাতে পারে নেশাগ্রস্ত অবস্থায়, আমরা স্বাভাবিকভাবে ধরে নিই, তাই তো? কাজেই এই যে নেশা করলে মানুষ যে তার স্বাভাবিক স্থিতি অবস্থায় থাকে না, এটা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অল্প বিস্তর জানা আছে। তাহলে যখন রক্ষক, দেশের রক্ষক, সমাজের রক্ষক, রাজ্যের রক্ষক
যে কিনা সবাইকে বাঁচাবে, রক্ষা করবে, উদ্ধার করবে, সে নিজেই যদি নেশাগ্রস্ত অবস্থায় কারোর উপর আক্রমণ চালায়, কোথাও ধাক্কা দেয়, কোথাও আঘাত আনে, কারোর জীবনহানি করে, তাহলে সেক্ষেত্রে বলুন আমরা কোন স্তরে, কোন সমাজে, কোন রাজ্যে, কোন দেশে বসবাস করছি? আমরা কি আদৌ নিরাপত্তায় আছি, না নিরাপত্তা নামক একটা ইলিউশনে বাস করছি যে আমরা এখানে নিরাপদ, আমরা এখানে সুরক্ষিত রয়েছি? আদতেই নই। আমরা বাড়িতেও সুরক্ষিত নই, আমরা রাস্তাতেও সুরক্ষিত নই, আমরা হসপিটালেও সুরক্ষিত নই, আমরা কর্মস্থলেও সুরক্ষিত নই। তাহলে আমাদের অস্তিত্ব টিকে আছে, এটাই কি আশ্চর্যের জিনিস নয়? আমার তো নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, জন্ম থেকে মৃত্যু একটা মানুষের এই যে সময়, এই সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করা বা লাইফ সার্কেলটা কমপ্লিট করা সত্যিকারের বিশাল আশ্চর্যের একটা বিষয়বস্তু হয়ে উঠছে। কারণ আমরা প্রত্যেকেই আজকে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে বাস করছি যে আজ ভালো আছি, কাল কি হবে, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ এখন আমাদের যারা রক্ষা করবে অর্থাৎ প্রশাসন, আমাদের যারা রোগ থেকে সুস্থ করবে অর্থাৎ ডাক্তার, আমরা যখন অসুবিধায় পড়ব, আমরা যে কোর্ট, উকিল, প্রশাসন এদের কাছে যাব, তারাও যে পুরোপুরি আমাদের রক্ষা করবে সে ব্যাপারে অনিশ্চয়তা, তাহলে আমরা কি করব? আমরা কি রাত্রে শান্তিতে ঘুমোতে পারবো না? আমরা কি কোনোভাবেই কোনো অবস্থাতেই শান্তি পাবো না? প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে যারা আমাকে দেখছেন, কারণ প্রশ্ন তো অলরেডি আমার মনে জেগে রয়েছে, আপনারা উত্তর পারলে দিয়ে যাবেন। এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা নতুন কোনো খবরের সাথে। বাই।